প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত অনুষ্ঠান ঢালিউড এক্সপ্রেসে। আমি রিদি আছি প্রতি সপ্তাহের মধ্যে আপনাদের সাথে। আর আজকে আমার সাথে আছেন বাংলাদেশের প্রথিতযশা, স্বনামধন্য, আমাদের সকলের খুবই সম্মানের, পছন্দের, বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মন্তাজুর রহমান আকবর। চলুন তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ইনশাআল্লাহ ভালো। যাক, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন পর আকবর ভাই আপনাকে পেলাম। মন্তাজুর রহমান আকবর মানেই আমাদের মাথায় থাকে, আমরা যারা বাংলা সিনেমাকে ভালোবাসি আমরা জানি যে প্রেমের ছবি, সামাজিক ছবি, অ্যাকশন ছবি এবং সুপারহিট ছবি। এইবারে আপনার আসতে যাচ্ছে নতুন ছবি আয়না। হ্যাঁ, তো এই আয়না আপনার কততম ছবি? 61 বা 62 এরকম হবে। শুরুতেই জানতে চাই যে আসলে কি বিষয়বস্তুর উপরে মানে এই ছবিটি বানানো, কারণ আয়না মনের আয়না নাকি কিসের আয়না, আসলে কি বোঝাতে চাইছেন আপনি এই নামটি দিয়ে? আয়না একটা অনেকদিন পরে আমার এই গল্পটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা সুটকু আহমেদ স্যারের লেখা। আচ্ছা। তো এটা নায়িকার নাম থাকে আয়না। ও নায়িকার নাম। একটা গ্রামের মেয়ে থাকে, বাবা থাকে পঙ্গু। তো মা এবং মেয়ে দুজনই ওই যেগুলো গতানুগতিক, কিন্তু জিনিসটা পটভূমিগুলো খুব সুন্দর সুন্দর, নতুনত্ব আর কি। যে তালুকদার থাকে বড় লোক, তার বাসায় কাজ করে। তালুকদারের নজর থাকে খারাপ, তার দুই বউ থাকার পরও আয়নার প্রতি নজর। তারপরে এমনভাবে টার্গেট করে যে যখনই বিভিন্নভাবে তাকে টোপ দিয়ে লোভ দিয়ে যখন আয়নাকে পায় না, প্রতিচ্ছবি আমাদের সমাজের আয়নাটাই আসলে এইটাই। এবং আয়নাকে অনেকভাবে লাস্ট এমন শেষ পর্যন্ত এমন করে যে এই তাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রামের গাছের মধ্যে ওই বেঁধে সব গাছ গ্রামের লোকজন দিয়ে তাকে ওই চাবুক দৌড়া মারা হয় আর কি। তো সেইখান থেকে তার জামাই আসে, গ্রাম শহরে ছিল ওই গ্যাপে। সে গ্রামীণ সামাজিক একটা পটভূমি আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। এটা খুবই খুবই ভালো লাগবে মানুষের। অনেকদিন পর আমার মনে হয় এরকম একটি ছবি আমরা পাবো। সাধারণত আমি তো অ্যাকশন ছবি করতে গিয়ে এই ধরনের ছবি করা হয়নি কখনো, কিন্তু এখন এগুলো যার জন্য এখন ছবি তো হচ্ছেই না, যার জন্য এখন টার্গেটিং যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে গল্পের ছবি করতে হবে। মানে এত এখন আগের মতো কথায় কথায় অ্যাকশন, কথায় মাথায় ওই ধরনের চেজিং, ওই ধরনের মারামারি তো দেওয়া যাচ্ছে না, আর ওই ধরনের বাজেটও নাই, সিনেমা হলও নাই। তো যার জন্য কাজই করতে হবে যেন মানে গল্পের ছবি মানুষ দেখে, যেন গল্প এবং গানও খুব ভালো এই ছবিতে, সাংঘাতিক গান ভালো। আমার কাছে যে দুটা গান আমার মানে বাংলাদেশের যেটা হিট হয়ে আছে, বাংলাদেশ যতদিন ততদিন এই দুটা গান থাকবে। আচ্ছা, আকাশেতে লক্ষ্য তারা, ঠিক, আর এই হৃদয়ের সাদা কাগজে। সত্যি কথা, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা আসলেই। আর মৌসুমী আর মান্নার হলো এই হৃদয়ের সাদা কাগজে। সত্যি তাই। তাহলে দুটো হলো মানে যেখানেই যাই দেখো, মানে আমার কিছু বলতে হয় না, শুনতেই ভালো লাগে সত্যি। এবং সবাই দেখি যে গানেরও যারা তারা এগুলোই চালায় বেশি। জি 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 জি। আমার আরো অনেক গান, অনেক ছবিতে অনেক গান, যে কোনো মঞ্চের অনুষ্ঠানেও কিন্তু আমি দেখি যে শিল্পীরা এই গানগুলো গাইছে। ঠিক আছে, আমরা গানটা শুনে আসি। দর্শক, চলুন আমরা এই চমৎকার বাংলা সিনেমার গানটি আমরা শুনে আসি, দেখে আসি, উপভোগ করি, তারপর আবার আমরা ফিরে আসবো মন্তাজুর রহমান আকবরের। দর্শক, গান দেখলে নিশ্চয়ই ভালো লেগেছে। আবারও মনে পড়ে গেল আমাদের বাংলা সিনেমার সেই সোনালী দিনগুলো। আবারও আমাদের বাংলা সিনেমার সেই সোনালী দিনগুলো ফিরে আসবে যদি আমরা সিনেমা হলে যাই সিনেমা দেখতে। চলে যাচ্ছি আবারও মন্তাজুর রহমান আকবরের সাথে কথা বলতে। একটু ছবি সম্পর্কে জানতে চাই যে এই যে আয়না ছবিটি রিলিজ হতে যাচ্ছে, নতুন আরও ছবির কাজ আপনি করছেন, সো এই মুহূর্তে আসলে আপনি কি পরিকল্পনা করছেন আপনার ছবি বা বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে? আসলে পরিকল্পনাটা কি এই মুহূর্তে? এই মুহূর্তে যেটা পরিকল্পনা হচ্ছে, বেশ কিছুদিন তো প্রায় 10-12 বছর যাবৎ বাংলাদেশে কোনো সিনেমা ঠিক মতো হচ্ছিল না, কাজই নাই, কারো কর্মও নাই। তো সেক্ষেত্রে আবার যখন এটা একটা শুরু হওয়ার চিন্তা ভাবনা হলো, তো লাইন প্রডিউসার ছিল হাবিব ভাই, বললো যে উনি সিনেমা বানাবে, গল্পের ছবি বানাবে, এটা কম বাজেটের ভিতরে, বেশি আপনাদের মতো আগের মতো বাজেট না। ওনার সাথে মিটিং করলাম, কথা হলো, তারপরে দুটো ছবি পরপর আমি বানাইছি, আয়না আর কাজের ছেলে। আচ্ছা। তো ওটা দুটা শেষ হতে না হতেই আবার ডিপজল সাহেব ফোন দিয়েছে, আচ্ছা, যে তাড়াতাড়ি আসেন। গেলাম, কি হয়েছে ঘটনা, বললো যে তাহলে আমার সিনেমা বানান, 15-20টা বানান, তারপরে দেখি কি হয়। অলরেডি 4টা শেষ হয়ে গেছে। একটা হচ্ছে অমানুষ হলো মানুষ, তারপরে হচ্ছে যেমন জামাই তেমন বউ, একটা হচ্ছে বাংলার হারকিউলিস, বাবা, আর একটা হচ্ছে ঘর ভাঙা সংসার।
চমৎকার। প্রতিটা গল্পের ভিতরে ফ্যামিলি ড্রামাটা আমরা এবার চেষ্টা করেছি। যেমন বাংলার যেমন প্রথম অমানুষ হলো মানুষ, যে একটা এলাকা অনেক সময় থাকে না, একটা লোক মানে অমানুষ মানে খারাপ কাজ করতে করতে অমানুষ হয়ে যায়, এটাকে একটা ওই নায়িকা যে থাকে মৌ, সে শিক্ষিকা থাকে, সে গ্রামে আসে, তার সাথে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক ঘটনার থেকে একসময় সে চেষ্টা করে যে এই অমানুষকে যদি মানুষ বানানো যায় তাহলে সমাজের অনেক ভালো কাজ হবে। এটা একটা মেসেজ দেওয়ার জন্য গল্পটা কিভাবে সিলেক্ট করা হয়েছে। চমৎকার। হ্যাঁ, আমার মনে হয় যে প্রত্যেকটা বাংলা ছবি কিন্তু একটি করে মেসেজ দিতে চায়, এখন দিতে হবে, দর্শকদেরকে দিতে চায়। এবং আসলে ছবি মানে তো একটা গল্প, আর যে কোনো গল্প আমরা যদি ছোটবেলা থেকেও ঠাকুরমার ঝুলি পড়ে আসি, যে কোনো গল্প পড়ে আসি, সেখানে কি থাকে? মোরাল অফ দ্য স্টোরি। হ্যাঁ, যে এই গল্পটা থেকে আসলে আমরা কি শিখলাম। তো প্রত্যেকটা ছবি কিন্তু একটি গল্প, এবং ওই একটি গল্প আমাদেরকে কিছু শেখাতে চায়। আমরা যারা সেই তৎকালীন পূর্ব পাকিস্তানের বা ব্রিটিশের পরে থেকে আমাদের যখন সিনেমা যারা বানাইছে, শ্রদ্ধেয় পরিচালক, তারা কিন্তু গল্পের ছবি বানাইছে, পারিবারিক ড্রামা, সাংসারিক ড্রামা, আর কিছু না। কিন্তু পরে আমাদের স্বাধীনের পরে যখন জহিরুল হক ভাই, মরহুম জহিরুল হক ভাই, উনি যখন নায়করা রাজাকে রংবাজ বানালেন, এই কিন্তু অ্যাকশন ছবির যুগ শুরু হলো। তাহলে অ্যাকশন ছবি বহুত বছর পরে, আগে মানুষদেরকে সামাজিক, পারিবারিক, সাংসারিক এগুলো গল্প দেওয়া হয়েছে। এরপরে অ্যাকশন মানে অ্যাকশন 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 চলতেই থাকলো। তো এখন মাঝখানে কিছু রোমান্টিক, সালমান শাহ যখন আসছে তখন, তো এখন আবার নতুন করে যেটা আমার ভাবনা, সেটা হচ্ছে যে দর্শকদেরকে হলে ফিরাইতে হলে আবার গল্প লাগবে। এবং প্রতিটা দর্শকই এখন মোবাইলে, তামিলের হোক, তেলেগি হোক, কানাডা হোক, বা ভারতীয় যে কোনো সিনেমা, বা হলিউড হোক, বা এই যে কোরিয়ান হোক, সব দেখতেছে। কিন্তু 20 টাকায় 5টা সিনেমা দেখে। তো সেক্ষেত্রে তাদেরকে হলে ফিরাইতে হলে গল্প লাগবে, পারিবারিক সেন্টিমেন্ট লাগবে, সামাজিক প্রবলেমগুলোকে তুলে ধরতে হবে, তাহলে আবার দর্শক ফিরে আসবে। আচ্ছা, এই যে আমাদের হিরো বেসড ইন্ডাস্ট্রি, সেখানে আপনি হিরোইনকে কেন্দ্র করে এই যে ছবি বানালেন আয়না, তো কি মনে হয় চলবে না? না, চলবে, অবশ্যই চলবে, রাইট? সেটাই না, ভালো, আমার ওইটার ক্ষেত্রেও ভালো গল্পের ছবি দিতেই হবে। গল্প যদি ভালো হয়, সেটা নায়িকা কেন্দ্রিক হোক আর নায়ক কেন্দ্রিক হোক, ছবি চলবেই। আর বাকি আমার পরেরগুলো সব হলো হিরো কেন্দ্রিকই ছবি, যেহেতু ওটার হিরোই হচ্ছে ডিপজল সাহেব। আসলে আমাদের দেশে আমরা একটু মেল ডমিনেটেড ফিল্ম গুলোকেই হয়, এটা আমাদের আগে থেকে চলে আসছে। এটা আমাদের আসছে, এই বোম্বেতে আসছে, তামিল ইন্ডাস্ট্রিতে আসছে, আর হলিউড তো সব ওই হিরো বেস ছাড়া কোনো ছবি হয় না। আমরা যদি এখনো হয় না। সুপার হিরো সব তো ছেলেই নাকি? সব ছেলে। ওই এক ওয়ান্ডার উইমেন দিয়ে তো আর আমি সুপারম্যান, আয়রন ম্যান আর স্পাইডারম্যান কে বিট করতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে যে টেকনোলজি, আমরা এখন যে টেকনোলজির সাথে পড়ছি, সেটা হচ্ছে যে আমাদেরকে একসাথে টেলিভিশন চ্যানেলের সাথে আমাদেরকে কম্পিটিশন দিতে হচ্ছে। তারপরে আমাদের এই ওটিটি প্ল্যাটফর্ম, এটা একসাথে যতগুলো সব অলরেডি বাংলাদেশে ঢুকে পড়েছে, তারাও বিভিন্ন জিনিস ওরা কন্টেন্ট বলতেছে, হয়তো কোনোটা সিনেমা বানাচ্ছে, কোনোটা হয়তো ধারাবাহিক ওয়েব সিরিজ বানাচ্ছে। তো তাদের সাথেও কিন্তু আমাদেরকে কম্পিটিশন দিতে হবে। তো কম্পিটিশন দিতে হলে ওই মানের যদি না হয়, ওই ধরনের স্ট্যান্ডার্ড যদি না হয়, তাহলে আমাদের সিনেমা মানুষ দেখবে না। রাইট, ট্রুলি সেড, আপনি খুব ভালো বলেছেন। আচ্ছা, এই যে আপনি বললেন যে সিনেমা চলে এবং দর্শকরা আসে, কিন্তু তারকার উপরে বেস করে, আমাদের স্টার হিরো নাই। এইটা তো খুব দুঃখজনক। কেন স্টার হিরো থাকবে? আমাদের শাকিব খান আছেন, আমাদের আরো তো হিরোরা আছেন। সারা জীবন কখনো থাকে না, ভ্যালু থাকে না। লাস্ট যে সময়টা শাকিব একাই যে রাজত্ব করছে, অনেক সিনেমা সেগুলো বানাইছে সে, কিন্তু আলটিমেটলি শেষের দিকে আসে অনেক কয়েকটা চলে নাই। আর একটা সময় বারবার দেখতে দেখতে দর্শকের আর কোনো ইয়া থাকে না। তাহলে এই মুহূর্তে আমরা তারকা শূন্য, আমাদের আরিফিন শুভ আছেন, আমাদের আরো তো অনেক সিনেমা ঠিক হিরো না আরিফিন শুভ। আচ্ছা, সিনেমার মতো করে যদি সিনেমাটিক হতো, তাহলে সে এখনো হয়তো আমাদের এইদিকে রেগুলার কাজ করতে পারত। আচ্ছা, আমাদের ডিরেক্টররা গেছে, আমাদের প্রোডিউসাররা গেছে, তার কাছে বাপ্পি চৌধুরী আছে, জয় চৌধুরী আছে, তাদেরকে নিয়ে চেষ্টা করা হচ্ছে। দুইজন হিরোই তো খুব মাঝখানে ছিল, বাপ্পি চৌধুরী আর সাইমন। তো তাদেরকে নিয়ে চেষ্টা করা হয়েছে। প্রথম দিকে হয়তো কয়েকটা সিনেমা তাদের হিট হয়েছে, কিন্তু পরবর্তী থেকে যত সিরিয়ালি ফ্লপ। আমাদের দেশে হয় কি যে
আমি একটা নতুন নায়ক এনে ছবি বানালাম, যেমন জাজ মাল্টিমিডিয়ার কিন্তু বাপ্পি চৌধুরী আর হলো মাহি, ওরা প্রথম ছবি হচ্ছে ভালোবাসার রং, সেকেন্ড ছবিটা আমার তবুও ভালোবাসা, দুটাই পরপর সুপারহিট। এরপরে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এক সিরিয়ালে কিন্তু সুপারহিট। কিন্তু এরপরে যখন বিভিন্ন ডিরেক্টর ঢুকে তাদেরকে নিল, গল্প সিলেকশনগুলো খারাপ করছে, যার জন্য ফ্লপ হওয়া শুরু করলো। একই গল্প আমরা যেটা বানাই গেলাম, ওরাও কিন্তু সেম গল্প কপি করে বানালে ছবি চলবে না। ছবিটা এক হিরো একজনই থাকবে, একই হিরোকে দেখলাম আমরা 10 জন ডিরেক্টর নিয়ে ছবি করতেছি, 10 জনের রকম 10 রকম হবে, সেটা হয় নাই। আচ্ছা, এই যে ছোট পর্দা থেকে আমরা আরেকটা হিরোকে পেলাম, সিয়াম, পূজা চেরি, তাদের এই জুটিটা কিন্তু একটা সুপারহিট ছবি দিল, হ্যাঁ, এবং সেটা সিকুয়াল হলো। এরপরে আবার বিশ্ব সুন্দরীও করলেন সিয়াম কিন্তু এখন বড় পর্দায় এসছেন। তো আপনার কাছে কি মনে হয়, তাও আমরা তারকা শূন্য? মানে সিয়াম এখনো সেই জায়গাটা, চলচ্চিত্রের তারকা হিরো বলতে যে জায়গাটা, সেই জায়গাটা উনি এখনো নিতে পারেন। কিন্তু আমাদের দেশে হয় কি যে কেউ আসছে কিন্তু স্থায়ী হচ্ছে না। আমাদের ইন্ডাস্ট্রিটা বেসিক্যালি স্টার কেন্দ্রিক ইন্ডাস্ট্রি। সেই ক্ষেত্রে তাহলে আপনাদের এই যে ডিরেক্টরদের অনেক ছবি আসছে, সেখানে কেন আমরা স্টার খুঁজে পাচ্ছি না? নতুন স্টার কেন একজন এই মান্না, একজন সালমান শাহ, একজন শাকিব খান কেন বেরিয়ে আসছে না নতুন প্রজন্মের ভেতর থেকে? এগুলো যেগুলো ছবি হচ্ছে এগুলো খুবই নিম্নমানের। আচ্ছা, নিম্নমানের এগুলো বেঁচে থাকার জন্য কিছু পরিচালক হয়তো ছবি করছে এগুলো নতুন নায়ক নায়িকা নিয়ে, তাদের ওই রকমই হয়তো দেখার মতো ওই রকম না, চেহারাও ওই রকম না, তারাই হয়তো ইনভেস্ট করছে, টাকা দিছে। আজকাল তো অনেক সুন্দর মানুষজনকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, তারা নিজেরাই ছবি করে, নিজেরাই চ্যানেল বানিয়ে, নিজেরা অনেক সুপারস্টার হয়ে যাচ্ছে। তাহলে এত সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ওটা ফ্রি, তো ওটা দেখতে টাকা লাগে না, এত ফোকাস তো তারা অলরেডি হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা কেন কোনো স্টারকে বেছে নিতে পারছি না? না, ওটা তো আর যারা সিনেমা দর্শক, বাংলাদেশে যারা সিনেমা দেখে, তারা সোশ্যাল মিডিয়াতে দেখে গিয়ে সিনেমা দেখবে না। না, তা নয়, আমি বলছি যে ধরেন টিকটক, আমি দেখছি তো আপামর জনতা টিকটক করতে ব্যস্ত। এই যে তাদের ভিতরে অ্যাক্টিং এর একটা প্রবণতা, এটা কিন্তু সাধারণ জনগণের ভিতরে পৌঁছে গেছে। আমি তো টিকটকে দেখি অনেক গ্রামের একটা ছেলে বেশ ভালো অ্যাক্টিং করে এই টিকটকের যে ভিডিওগুলো করছে, ইভেন তারা মেকআপ করে, গেট আপ নিয়ে, অনেক এফোর্ট দিয়ে কাজগুলোকে করছে। আপনারা যদি এগুলোকে ফলো করেন, ওর ভিতর থেকে কি আমরা কোনো ইয়েকে, প্রতিভাবান কাউকে বের করে এনে স্টার বানাতে পারি না? বা এরকম হয় না? সিনেমাটা হচ্ছে ডিরেক্টর মিডিয়া। আচ্ছা, এটা যে আমরা ফলো করি না তা না, আমি তো সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে থাকি, আমিও দেখি এগুলো, যে ওটা দেখি। তারপরে যারা নতুন নতুন মিউজিক ভিডিও করে তাদেরকেও দেখি, ওরাও ওই আমাদের নাটকের মতো 1 শটে মেরে দেয়। আচ্ছা, ওই যে টিকটক হয়তো 30 সেকেন্ড বা 25 সেকেন্ড বা কত সেকেন্ড, ওই 25 সেকেন্ড 30 সেকেন্ডে ও যা নিজে করলো তাই, ওরা কিন্তু কোনো ট্রেনিং নাই। সিনেমা যখন তখন সিনেমার মতো করে ক্যামেরার সামনে, ক্যামেরা মতো করে তার ট্রেনিং লাগবে, ক্যামেরার সামনে দাঁড়ায় কিভাবে কথা বলতে হয়, এই লাইটিং লাগবে, এই ট্রেনিং, অভিনয়ের ট্রেনিং। সিনেমা যেমন হয়, আমরা যেটা করি একটা সিন 5 পাতার যদি হয়, সেটা দেখা গেলো 40টা 50টা শটের কাটিং থাকে। ওই যখনই একটা শট করে আরেকটা এরকম কেটে কেটে নেওয়া হবে, তখন আর সে কাজ করতে পারবে না। তখনই এই হইতে পারবে, এরাও যে হইতে পারবে না, নট দ্যাট, এদেরকে সিনেমার জন্য ট্রেনিং লাগবে, সিনেমার জন্য প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষণ দিয়ে এরা যদি সিনেমাতে কাজ করতে আসে, যদি সুন্দর হয়, নায়কোচিত তো অবশ্যই হইতে হবে নায়কের মতো, কারণ এখন বাংলাদেশের সবাই শাকিব খানকেই ফলো করে, শাকিবের মতো অন্তত হইতে হবে। হইলে তারপর বাকিটা ট্রেনিং, যদি তার শিক্ষা থাকে, তার যদি নাচের অভিজ্ঞতা থাকে, অভিনয় করার যদি তার ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা থাকে, তাহলে এর ভিতর থেকে কেউ না কেউ একজন হয়তো সেরকম স্টার হইতেই পারে। আচ্ছা, এই যে আপনি প্রশিক্ষণ, ট্রেনিং, এই বিষয়গুলো বলছেন, এফডিসি থেকে বা আপনারা পরিচালক সমিতি বা প্রযোজক সমিতি থেকে কেন এই 50-60 বছরে কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে একটা প্রশিক্ষণ কেন্দ্র বা একটা ইনস্টিটিউশন, যেখানে ছেলেমেয়েরা আসবে, তাদেরকে ফিল্মের জন্যই গড়ে তোলা হবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে? আপনারা আছেন এত গুণী ডিরেক্টররা, সিনিয়র অ্যাক্টরসরা আছেন, এটা আসলে এই উদ্যোগটা কেন হচ্ছে না, আমরা কেন পাচ্ছি না? মাঝখানে এফডিসি, আমরা যখন গত কমিটিতে ছিলাম পরিচালক সমিতি, তখন এফডিসির সাথে কথা বলে ওই যে নতুন মুখের সন্ধানে একটা প্রোগ্রাম হতো না আগে, সেটা অলরেডি মোটামুটি ফাইনাল হয়ে গেছিল। আমাদের পরিচালক সমিতি এফডিসি জয়েন্ট ভেঞ্চার করে কাজটা করবে, তো করবে, প্লাস দুটাই, একটা হলো বাছাই করবে সারা বাংলাদেশ থেকে, এবং পরে এদের এই ট্রেনিং এর নামে গ্রুমিং যেটা বলি, সব কিছু ট্রেনিং, সিনেমাটিক যা ট্রেনিং লাগে, টেকনিক্যাল ট্রেনিং, তারপর অভিনয় প্রশিক্ষণ, সংলাপের প্রশিক্ষণ, নাচ গান সবই, তো সেটা মাঝখানে হয়ে ওঠে নাই। তো তারপরে আমরা, এটা তো আগে কখনোই ছিল না বাংলাদেশে। যেমন আমার যদি কুলি ছবির কথা বলি, যে সেখানে পপিকে যখন আমি দেখলাম, পপি যখন সিলেক্ট হলো,
পপির যখন সব টেস্ট নিলাম, নাচ কতটুকু পারে, এক পাতার হয়তো সংলাপ লিখে দিলাম, বলো এটা বলতে পারে কিনা। তো সেটা করতে গিয়ে দেখা গেছে তাকে 3 থেকে 6 মাস কিন্তু ট্রেনিং দিতে হয়েছে। অভিনয়ের প্রশিক্ষক একজন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, নাচের জন্য একজন দেওয়া হয়েছে, আবার ফাইটের জন্য একজন দেওয়া হয়েছে। তারপরেও ওই ক্যামেরার সামনে গিয়ে হাত পাকাপাকি করে সংলাপ বলতে পারে নাই, প্রথম দিন তো পারেই নেই। তো এখন অথচ সেই পপি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তার চেষ্টা ছিল, তার কাজ শেখার ইচ্ছা ছিল, ডিরেক্টররা তার সেটা দেখছে, তার ভিতরে প্রতিভা ছিল, সেটা তাকে চেষ্টা করে তাকে সেই সুযোগটা কিন্তু এনে দিয়েছে। এবং সেই সুযোগটা এটা সমন্বয়ের কাজ, এটা টিম ওয়ার্কের কাজ। সিনেমাটা হচ্ছে এমন টিকটকের মতো, যে নায়ক আসলো বা নায়িকা টিকটক করে আসলো, সিনেমা হবে না। এটা টোটাল টিম ওয়ার্ক। তাকে একটা ছেলেকে একটা মেয়েকে ক্যামেরার ভিতর দিয়ে সুন্দর করে তার অভিনয় প্রতিভা ফুটে তুলবে, এটাই হলো সিনেমা। এবং যে সিনেমা দর্শকের পছন্দ হবে সে স্টার হয়ে যাবে। কিন্তু স্টার হয়ে যদি মাথা গরম হয় তাহলে সে এইখান থেকে হারিয়ে চলে যাবে। ডাউন টু আর্থ থাকতে হবে না, এটা নিয়ম, সিস্টেমটা হয়েছে কি যে ডিরেক্টর তো একটা ছেলে বা একটা মেয়েকে তৈরি করতে হয়, অক্লান্ত পরিশ্রম করতে হয়। সেটা তো পরিশ্রম, টাকা লাগে না? একটা সিনেমা বানাইতে 1.5 কোটি লাগায়, 50 লাখ লাগুক, লাগে তো, সেটারও তো একটা মূল্যায়ন আছে। এরা ওই যখনই স্টার হয়ে যাবে তখনই ওই খালি সাংবাদিকদের সঙ্গে থাকবে, ঘুরবে ফিরবে, খালি ফেসবুক, বাকি সব নিউজ হবে ইউটিউবে, সিনেমার আর খবর থাকবে না। এবং সবার হচ্ছে তাই এখন। আশা করছি আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো। আগে যে চমৎকার সিনেমার সোনালী দিনে আপনি কাজ করেছেন, সেরকম রূপালী পর্দার আবার সোনালী দিন ফিরে আসবে এই কামনা করে আপনার সাথে আসলে অনেক গল্প অসমাপ্ত রয়ে গেল। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে এইটুকু বলবো যে আমরা তো আমাদের সময় শেষ, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য। এবং আমরা আশা করব আমাদের আগামী যারা পরিচালক আসবেন বা আগামী যারা শিল্পী আসবেন, নায়ক নায়িকা, বিশেষ করে আপনাদের পছন্দের, তারা যেন আনতে পারে, তারা যেন আসতে পারে। আপনারা আবার সিনেমায় হলে আসবেন, সিনেমা দেখবেন, এটাই আমার আশা। আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ ঢালিউড এক্সপ্রেসের সাথে থাকবার জন্য, এটিএন বাংলার সাথে থাকবার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, কারণ এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ। আর প্রতি সপ্তাহে বলি, এই সপ্তাহে বলছি, আপনারা সবাই বাংলা ছবি দেখুন, বাংলা গান শুনুন, কারণ বাংলা ছবি, বাংলা গান আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। নিজেকে বাংলাদেশি বলে, বাঙালি বলে গর্বিত হন। প্রতিদিন দেশের জন্য একটি হলেও ভালো কাজ করুন। আর বাংলা গান শোনা, বাংলা ছবি দেখা ভালো কাজের মধ্যে একটি। খোদা হাফেজ। দেখা হবে আবারও নতুন কোনো অতিথির সাথে ঢালিউড এক্সপ্রেসে।